স্ক্রিন কি দেখা যাচ্ছে? না জি শেয়ার অফ স্যার হয়ে দেখা যাচ্ছে। আচ্ছা শেয়ার হচ্ছে। ওকে। তো আজকে আমরা যেটা নিয়ে কথা দেখা বলবো যাচ্ছে। হ্যাঁ, যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টোরেজ, তাই না? আল্টিমেটলি আমরা ডেটাবেজের যে ডিজাইনটা নিয়ে কথা বলেছি সো ফার ওটা ৩ টা লেভেল ছিল, তাই না? ফিজিক্যাল একটা ছিল লজিক্যাল আর একটা ছিল ভিউ লেভেল। তো আমাদের আলোচনা জি স্যার। বেশিরভাগই ছিল হচ্ছে লেভেল 2 এর মাঝামাঝি অংশটুকু, সফটওয়্যার পার্টটুকু। জি স্যার। কিন্তু ডেটাগুলো তো আসলে থাকবে কোনো একটা স্টোরেজের মধ্যে, তাই না? ডেটাগুলো তো সংরক্ষণ করতে হবে, স্টোরেজে থাকবে। জি কারণ স্যার। স্টোরেজে কিভাবে ডেটা রাখতে পারলে আমরা যে এত কষ্ট করে ডিজাইন করলাম, এই ডিজাইনটা অপটিমাইজড হবে। হ্যাঁ? এটা খুব গুরুত্বপূর্ণ। স্টোরেজ যদি ভালো না হয়, আ ভিতটাই তো আসল, তাই না? ভিতটা যদি দুর্বল হয় তাহলে আমাদের অনেক ভালো ডিজাইন করলাম। কিন্তু শেষ পর্যন্ত ওভারঅল সিস্টেম মানে হচ্ছে তুমি তো একটা আ কমপ্লিট একটা সিস্টেম যেটা একদম স্টোরেজ থেকে শুরু করে নেটওয়ার্ক থেকে শুরু করে সফটওয়্যার সবই থাকবে। সব মিলিয়ে এটা যেন প্রপারলি রান করে বা সার্ভিস দিতে পারে। তো এইজন্য আমরা একটু স্টোরেজ নিয়ে কথা বলব। তবে স্টোরেজের মানে টেকনিক্যাল ডিটেইলস যেটা আছে, মানে স্টোরেজ গুলো কিভাবে তৈরি হয় বা একটা স্টোরেজের কোয়ালিটি কি কারণে ভালো হয় বা খারাপ হয়, সেটা তোমাদের ওই যে কম্পিউটার আর্কিটেকচার যে পেপারটা আছে সেটার পার্ট। সুতরাং ওই টেকনিক্যাল ডিটেইলস এ আমি যাব না। আ আমি কিছু জায়গায় টাচ করব। হুম? সেটা তোমরা হয়তো বুঝতে পারবে। যেহেতু তোমাদের কম্পিউটার আর্কিটেকচার কোর্সটা তো পড়ানো হয়ে গেছে না? এটা সেকেন্ড ইয়ারে ছিল না নাকি কোথায় ছিল? জি স্যার হয়ে গেছে স্যার। হয়ে গেছে। স্যার হ্যাঁ, সেকেন্ড হ্যাঁ, হ্যাঁ। মানে সেকেন্ড সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে ছিল। হ্যাঁ, ছিল। তার মানে তোমরা এই জিনিসগুলো জানো জাস্ট হচ্ছে। আমি জাস্ট একটু টাচ করলে এখন হবে আরকি। বেশি লাগবে না আরকি। তো এখন হচ্ছে যে এই ক্লাসিফিকেশন মানে যে স্টোরেজের যে বিভিন্ন ধরনের স্টোরেজ আছে। হুম? এবং আমরা আ এই স্টোরেজ গুলোকে দুটো ভাগে একটা চিন্তা করি। একটা হচ্ছে সেটা ওয়ার্কিং পার্ট আরকি। যেটাকে আমরা সবাই মেমোরি বলি। এটা একটা পার্ট ওয়ার্কিং মেমোরি। আরেকটা হচ্ছে যেটা সবসময় ওয়ার্কিং হয় না, সবসময় কাজে লাগে না। সেটা হচ্ছে গিয়ে ডাটা স্টোর করার জন্য। এটা সেকেন্ডারি স্টোরেজ। এবং আরেকটা থাকে এখনকার যুগে একটা নতুন কনসেপ্ট তৈরি হচ্ছে টারশিয়ারি। হ্যাঁ? মানে ক্লাউডে থাকছে, অনেক দূরে থাকছে। লোকাল স্টোরেজ না। মানে অনেক সময় বলি এটা লোকাল স্টোরেজ, আরেকটা বলি হচ্ছে ক্লাউড স্টোরেজ। এই ক্লাউড স্টোরেজ কনসেপ্টটা নতুন। আগে স্টোরেজ বলতে মোটামুটি লোকাল স্টোরেজই বোঝানো হতো। সেটা লোকাল বলতে যে একদম আ মানে হার্ড ডিস্ক, লোকাল হার্ড ডিস্ক সেটা না হতে পারে। হয়তো ইউনিভার্সিটির যে সার্ভারটা আছে সেটা একটা লোকাল স্টোরেজ ছিল। হ্যাঁ? কিন্তু এখন হচ্ছে ক্লাউড। এখন অনেক জায়গায় বিচ্ছিন্নভাবে অনেক জায়গায় অনেক কিছু থাকতে পারে। তাহলে আমরা আমরা অ্যা আ আমরা আমরা যে ডিজাইন গুলো করেছি খেয়াল করে দেখো ডেটাবেসের ডিজাইন সেটার একটা উদ্দেশ্য ছিল রিডান্ডেন্ট ডেটা যাতে না থাকে সেটা একটা বড় অবজেক্টিভ ছিল। এবং অপারেশনটা যেন স্মুথ এবং ফাস্টার হয় সেটা একটা অবজেক্টিভ ছিল। তাই না? বিভিন্নভাবে দেখেছিলাম যে আমাদের অনেক বড় সাইজের যদি টেবিল হয়ে যায় সেটা অপারেশন করতে গেলে অনেক সময় লাগবে, মেমোরি প্রচুর লাগবে যার ফলে সিস্টেমটা স্লো হয়ে যাবে। তাই না? তাহলে স্পিড আমাদের একটা বড় কনসার্ন ছিল সেই ডিজাইনের ক্ষেত্রে। কিন্তু আমাদের স্টোরেজের স্পিড যদি আবার কম্প্যাটেবল না হয় তাহলে আমরা যে এত কষ্ট করে ডিজাইন করলাম, ডিজাইন লেভেলে এত ফাস্টার করলাম সিস্টেমটাকে, সেই সেই সুযোগটা বা সেটা পুরোপুরি আ ব্যবহার বা সদ্ব্যবহার করা সম্ভব হবে না। যার ফলে স্পিড হচ্ছে একটা গু গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এরপরে হচ্ছে কস্ট, হ্যাঁ? কস্টটা কেমন হবে? স্টোরেজের কস্ট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং একটা সময় ছিল, হ্যাঁ? একটা সময় ছিল যে কস্ট ইস এ বিগ ইস্যু একটা সময়। একটা সময় বলতে কত আগে বলবো? ধরো ২০-২২ বছর আগে আমরা যখন স্টুডেন্ট লাইফ শেষ করি আরকি। সে সময় এটা একটা বিগ ইস্যু ছিল। যার ফলে এই যে ডিজাইনের যে ইস্যু গুলো আছে, এই ইস্যু গুলো কিন্তু টেকনোলজি যখন পরিবর্তন হয় তার সাথে চেঞ্জ হয়। যেমন সে সময় স্টোরেজ নিয়ে আমরা যখন পড়েছিলাম মানে ছাত্র জীবনের শেষের দিকে বা এই টিচিং লাইফ এর শুরুর দিকে, তখন স্টোরেজ নিয়ে যেভাবে চিন্তা করা হতো, আজকে ২০২০ সালে সেভাবে চিন্তা করা হয় না। আজকে স্টোরেজ এত সস্তা হয়ে গেছে যে স্টোরেজের কস্ট কত হলো এটা এখন আর লোকজন অত ভাবে না। বরঞ্চ এখন বেশি গুরুত্ব দিচ্ছে যেন ডেটা নষ্ট না হয়, হারিয়ে না যায় এবং দ্রুত সার্ভিস দেওয়া যায়। যার ফলে কস্টটা একটা ইস্যু এবং এই বইটা যেহেতু অনেক আ পুরাতন বই আ মানে মানে বইটা খুবই ভালো কোনো সন্দেহ নাই। এটা যার ফলে এখানে কস্ট পার ইউনিট ডাটা এটা ধরা হয়েছে। আ তবু মানে এই যুগে এটা খুব বড় একটা ইস্যু না কস্টের হিসাবটা। কস্ট কম্প্রোমাইজ করতে পারি আমরা। কিন্তু আমরা চাই সিস্টেম রিলায়েবল। সিস্টেম রিলায়েবিলিটি চাই এবং সিস্টেমটা যেন
ফাস্টার হয়। এটা আমাদের এখন বড় ডিজায়ার। এনিওয়ে তারপর কস্ট একটা ফ্যাক্টর আরকি। মানে চিন্তা করা হয় কোন, কোন ক্ষেত্রে। আচ্ছা, ডেটা এই যে তোমার ডেটা ফেল করবে, হ্যাঁ? মানে ডেটা ডেটা ফেইলিউর হতে পারে। রিলায়েবিলিটি মানে কি ডেটা লস হতে পারে। তো ডেটা লস হতে পারে কিন্তু ২ ভাবে, হ্যাঁ? একটা হচ্ছে যে ফিজিক্যাল স্টোরেজ যে ২য় পয়েন্টটা, যে ফিজিক্যাল যে স্টোরেজ আছে সেটা যদি ড্যামেজ হয়ে যায়, হ্যাঁ? তুমি হার্ড ডিস্ক আমরা নিয়েছিলাম, ধরো যে এটা কোনো ফিজিক্যাল আঘাত পেয়েছে কোনো কারণে। কি? অনেক কারণে পেতে পারে। তোমরা জানো কিনা জানি না। আমাদের যে কম্পিউটার সেন্টারটা আগে ছিল ফার্স্ট সায়েন্স বিল্ডিং। এটা কি জানো? এটা ওখানে ছিল না। ফার্স্ট সায়েন্স বিল্ডিং এ ছিল। হ্যাঁ? না স্যার, জানতাম না স্যার। জানতাম না। এটা ফার্স্ট সায়েন্স বিল্ডিং এ ছিল এবং ফার্স্ট সায়েন্স বিল্ডিংটা তো অনেক পুরাতন। ধরো ৬০ এর দশকে বোধহয়। এটা ১ম যুগের মানে ইউনিভার্সিটির ১ম যুগের এটা বিল্ডিং আরকি। তো ফার্স্ট সায়েন্স বিল্ডিং এ যে জায়গায় এটা ছিল আরকি কম্পিউটার সেন্টারটা, এটা হচ্ছে যেটা এখন ডিন অফিস হয়েছে না? নতুন যে মানে পুরাতন যে ডিন অফিসটা ছিল, এটা কি তোমরা দেখেছো? ৩ তলায়? হুম। পুরাতন ডিন অফিসটা কি মনে আছে? না দেখোনি? হুম। ফার্স্ট সায়েন্স বিল্ডিং এর ৩ তলায় ডিন অফিস ছিল। তোমরা এটা দেখো নাই? স্যার ছিল স্যার, আগে স্যার। মনে আছে? ফার্স্ট সায়েন্স বিল্ডিং এর ৩ তলায় ছিল। ওইটাই ছিল কম্পিউটার সেন্টার। ঠিক আছে? তোমার ওই ছাদ তো অনেক পুরাতন। হঠাৎ একদিন সকালে গিয়ে লোকজন দেখলো ছাদ ভেঙে উপর থেকে সিলিং ভেঙে এই সার্ভার-টার্ভারের উপর পড়ে আছে বিভিন্ন জায়গায়। বুঝতে পারছো? তখন তাড়াতাড়ি তো কোন রকমে এগুলা জিনিসপত্র সরিয়ে-টরিয়ে রাখা হয়েছিল। রাখিয়ে পরে কম্পিউটার সেন্টারটা এখানে সরিয়ে নিয়ে আসা হয় নতুন বিল্ডিং এ। তাহলে এই যে আঘাতটা পেল, এই আঘাতের কারণে কিন্তু ফিজিক্যাল ড্যামেজ হয়েছে বেশ কিছু, তাই না? বা ড্যামেজ হতে পারে আরকি। হয়েছে বা হবে। তো সেই কারণে এ ডেটা লস হবে এবং এইসব কারণে তো তোমরা নেটওয়ার্কে দেখেছো যে একটা থাকে, তাই না? ডিজাস্টার রিকভারি সেন্টার, তাই না? ডিসিআর, তাই না? থাকে। অ্যা ভূমি জি স্যার। ভূমিকম্পের কারণে হতে পারে। হ্যাঁ? সুতরাং তারা চিন্তা করে যে ন্যাচারাল ক্যালামিটিস যে ধরো যে একটা ভূমিকম্প যদি হয়, তাদের ডেটাতে দেখেছে যে একটা ভূমিকম্পের যেটা সোর্স আরকি, যেসব জায়গায় মূলটা কম্পনটা হয়, মোটামুটি ৭৫ কিলোমিটার বা রাফলি এরকম এলাকা জুড়ে এটা থাকে। সুতরাং দেখা যায় যে দুটো আ মানে যেটা রিকভারি সেন্টার সেটা যেন ৭৫ কিলোমিটারের বাইরে হয় আরকি। হ্যাঁ? তাহলে হয়তো রিকভারিটা করা সম্ভব হবে। তো এটা হচ্ছে ফিজিক্যাল ড্যামেজ এর ক্ষেত্রে। ড্যামেজ হতেই পারে। এটা একটা। আরেকটা হচ্ছে কি ডেটা লস হতে পারে। এটা অনেকভাবে লস হতে পারে। হ্যাঁ? ধরো যে পাওয়ার যদি ফেল করে, ডাটা যখন ট্রান্সেকশন হচ্ছিল, তখন যদি পাওয়ার ফেল করে, তখন কিছু ডাটা লস হতে পারে বা অ্যাবনরমাল বিহেভিয়ার করতে পারে বা তোমার হতে পারে। আ মানে অ্যাম্বিগুইটি তৈরি হতে পারে। হ্যাঁ? এই জায়গাটা অনেকখানি তোমার ইসের উপর ডিপেন্ড করে। সফটওয়্যারের সাথে এটার সম্পর্ক আছে। সফটওয়্যার ডিজাইনটা যদি ভালো হয়, এ ধরনের লস অনেকখানি প্রটেক্ট করা যায়। আবার কোন ক্ষেত্রে হার্ডওয়্যারের সাথে সম্পর্ক আছে। হার্ডওয়্যারের সাথে সম্পর্ক মানে কি? হার্ড ডিস্কটা যেটা আছে, হার্ড ডিস্কের যে হেডটা, হার্ড ডিস্কের হেডটা হার্ড ডিস্কের একটা প্লেটের উপরে থাকে। এটা তো জানো বোধহয়, তাই না? প্লেট মানে একটা চাকতির উপরে থাকে। হ্যাঁ? তো জি হেডটা কিন্তু স্যার। ভাসে, হ্যাঁ? খুবই অল্প দূরত্বে প্লেটের জি উপর স্যার। থেকে এটা ম্যাগি। ভাসে। লেগে থাকে না কিন্তু একদম প্লেটের সাথে। যে কোনো ধরনের ম্যাগি। ভাইব্রেশন বা ঝাঁকুনির কারণে এটা খুবই স্যার। ডিসট্যান্সটা খুব অল্প, হ্যাঁ? তারপর আ কোনো কারণে যদি ভাইব্রেশন হয়, এই ভাইব্রেশনের কারণে তোমার হচ্ছে যদি হার্ড ডিস্কের যে সারফেস, প্লেটের সারফেস, তার সাথে সারফেসের সাথে যদি হেডের কোনো ধরনের সংস্পর্শ হয়, সংঘর্ষ হয়, তাহলে সেখানে ক্র্যাচ পড়ে যেতে পারে। হ্যাঁ? এবং ক্র্যাচ পড়লে ওটা তোমার হচ্ছে একটা ফিজিক্যাল ড্যামেজ হয়ে গেল। হ্যাঁ? ওটা নষ্ট হয়ে গেল। অথবা তোমার এই ভাইব্রেশন এর কারণে তোমার ডেটা লস হতে পারে। ঠিকমতো রিড রাইট এর সমস্যা হতে পারে। তোমরা যে হার্ড ডিস্কটা এখন দেখছো ওই যে এই যে টেরাবাইট রেঞ্জের হার্ড ডিস্কটা, হ্যাঁ? বা যে মানে আরো ছোট সাইজের আমরা ২০০২ এ ধরো ১৮ বছর আগে ২০০২ এ আ ১০০ জিবির একটা হার্ড ডিস্ক দেখেছিলাম। ২০০২ এ সেটার সাইজ ছিল হচ্ছে আমাদের ম্যাচ বাক্সের সমান। একদম সিম্পল ম্যাচ যে বাক্সটা আছে মেয়াদ বাক্সের সমান একটা হার্ড ডিস্ক। সেটার সাইজ হচ্ছে ১০০ জিবি সে সময় ২০০২ এ একটা কনফারেন্সে ওনারা নিয়ে এসেছিলেন। একটা ইন্ডাস্ট্রিটার নাম ভুলে গেছি। তোশিবাই হতে পারে সম্ভবত, ভুলে গেছি। তো খুব ইন্টারেস্টিং ব্যাপার। সে সময় তো মেগাবাইটের উপরে আমরা চিন্তাই করতে পারি না। জিবি তো অনেক পরের ব্যাপার। হ্যাঁ, না জিবি এসছে কিন্তু ১০০ জিবি না। ওই ২-৪ জিবি ও 2.1 জিবি, 3.2 জিবি এরকম রেঞ্জের আরকি।
তো ওনারা বলছেন যে এটা রেডি, তারা ওয়ার্কিং, হ্যাঁ, তারা দেখালেন যে এটা কাজ করছে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এটা তাহলে এটা করবেন কবে? এই সিস্টেমের সাথে এটা যুক্ত করে আপনারা সিস্টেমের সাথে ছাড়বেন কবে? মানে কম্পিউটারের সাথে আরকি বা অন্য কোনো ডিভাইসের সাথে রাউটার বা ইসের সাথে। তখন ওরা বলছে যে এটা একটা মেজর ড্রব্যাকস থেকে গেছে। কি ড্রব্যাকস? বলছে এটা ভাইব্রেশন টলারেন্ট হতে পারে নাই। হার্ড ডিস্কটা ওয়ার্ক করে ঠিকই আছে। কিন্তু যদি দেখা যায় যে টেবিল খুব ঝাঁকি খাচ্ছে, হ্যাঁ? তাহলেই ওই তোমার হার্ড ডিস্কের যে হেড এবং যে সারফেস, এই যে যেটা দুটো যে গ্যাপটা আছে সেই গ্যাপটা তখন আর থাকে না, স্ক্র্যাচ পড়ে যায়। তার মানে এই ডিজাইনের ক্ষেত্রে ইস্যুটা কত গুরুত্বপূর্ণ খেয়াল করে দেখো। সে 18 সালে আমরা হার্ড ডিস্কটা দেখেছি, এটা বাজারে এসছে 2016-17 সালের দিকে। তার মানে প্রায় 10টা বছর সময় লেগেছে এই ছোট্ট একটা জায়গা ফিক্স করতে। যে তোমার এটাকে স্টেবল করতে। কোনোভাবে যেন এটা ড্যামেজ না হয়। ভাইব্রেশন প্রটেক্ট করতে হলে ভাইব্রেট হলেও এটা যেন কোনো ধরনের সমস্যা তৈরি না করে। এই ভাইব্রেশনের কারণে ফিজিক্যাল ড্যামেজও যেমন হতে পারে, তেমনি আবার আ ডেটা রিড রাইট এর সমস্যা হতে পারে, ওভার র‍্যাপিং হতে পারে, এটা ট্রাবল করতে পারে। আচ্ছা, ভোলাটাইল নন ভোলাটাইল তো জানো এগুলো, তাই না? এটা আর বললাম না। জি স্যার। তো এটা তোমরা জানো আরকি। আচ্ছা, মেইন মেমোরিও তোমরা জানো, হ্যাঁ? মেইন মেমোরি কাকে বলে এগুলো জানো। ম্যাগনেটিক ডিস্ক কি বলে এটাও তোমরা জানো। হ্যাঁ? এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। অপটিক্যাল ডিস্ক তোমরা জানো। আ তো এগুলো বিভিন্ন ডিস্কের বিভিন্ন ধরনের প্রপার্টি আছে। হুম? এটা আ আ আচ্ছা। এখন হার্ড ডিস্কটা কি ছবিটা এটা দেখেছো, তাই না? এরকম হার্ড ডিস্ক কিভাবে থাকে? হ্যালো? জি স্যার। জি স্যার। দেখেছো। আচ্ছা, এই যে এইটাকে বলে হচ্ছে ওই যে প্লেট গুলা বা প্যাটার্ন, হ্যাঁ? এই যে এইগুলো আরকি। এই যে ডিস্কের মতো। এগুলো হচ্ছে হার্ড ডিস্কের প্লেট। আর এই যে হেড, এই যে দেখতে পাচ্ছ না? এটা একটা হেড। তাই না? আমার মাউসটা লক্ষ্য করো। এটা একটা হেড। আবার এর ঠিক নিচে আরেকটা হেড আছে। এই যে একটা হেড, এর নিচে একটা হেড। তার মানে প্রত্যেকটা যে এগুলো একটা স্পিন্ডল, মাঝখানে একটা স্পিন্ডল আছে। সেই স্পিন্ডলের উপরে মানে এই যে ডিসগুলা একটার পর একটা করা থাকে, স্ট্যাক করা থাকে আরকি। আচ্ছা, এই যে হেড, তার মানে যে কয়টা থাকবে, এই যে প্লেট গুলো থাকছে, ডিস্ক গুলো থাকছে, তার ডাবল সংখ্যক হচ্ছে হেড থাকবে, তাই না? কিন্তু হেড গুলা কিন্তু একটা কমন তোমার একটা আর্মের সাথে লাগানো আরকি। এই হেড গুলো সামনে আ মানে তোমার হচ্ছে এই যে সেন্টার থেকে, এটা সেন্টার। তো সেন্টার থেকে তোমার হচ্ছে রেডিয়াল, যেটা আউটার রেডিয়াল আরকি। এই বরাবর তার মানে হচ্ছে এটা একটা আ উম এ এ এটা রেডিয়ালি মুভ করতে পারে, তাই না? কিন্তু সার্কুলারলি পারে না। রেডিয়ালি, হ্যাঁ? একদম সেন্টার থেকে আউটারে যেতে পারে। কিন্তু হেডটা কিন্তু কখনো সার্কুলারলি মুভ করে না, এভাবে ঘুরে না। তাহলে তুমি ধরো যে কোনো একটা হার্ড ডিস্কে যদি আমি ডেটা পড়ার দরকার পড়ে হেডের, ধরো আমি এই জায়গাটা ডেটা পড়তে চাই। ফর এক্সাম্পল ধরো এই জায়গাটা আমি যে দাগ দিলাম। মাউস দেখতে পাচ্ছ? এই জায়গাটায়। আচ্ছা, তাহলে আমাকে দুটো কাজ করতে হবে। ১ নাম্বার কাজ হচ্ছে হেডটাকে হেডটাকে আমাকে নিয়ে এই জায়গায় প্লেস করতে হবে। আমার হেড কিভাবে যেতে পারে? রেডিয়ালি মুভ করতে পারে এইভাবে। এভাবে মুভ করতে পারে। তাহলে আমাকে এভাবে মুভ করে ক্যালকুলেট করে ঠিক এই জায়গায় নিয়ে আসতে হবে। এটা হচ্ছে ১ নাম্বার কাজ। ২য় নাম্বার কাজ হচ্ছে হার্ড ডিস্ক কিন্তু তখন এটা রোটেট করছে। এই যে এই হার্ড ডিস্ক রোটেট করছে। তখন আমাকে এই জায়গায় এসে আমাকে চুপচাপ বসে থাকতে হবে। কতক্ষণ বসে থাকতে হবে? যতক্ষণ পর্যন্ত এটা রোটেট করতে আমি যে ডেজায়ার্ড যে লোকেশনটা আমার এই হেডের নিচে না আসতেছে, ততক্ষণ পর্যন্ত বসে থাকতে হবে। তার মানে ২ টো পার্ট। একটা হচ্ছে, আচ্ছা এখানে তোমরা কি এগুলো তো তোমরা জানো, আমি এগুলো বললাম না। ট্র্যাক, সেক্টর এগুলো জানো না? ট্র্যাক, সেক্টর এগুলো তো জানো, তাই না? হ্যালো? হ্যালো? জি স্যার। হ্যাঁ, ট্র্যাক, সেক্টর তোমরা জানো তো, তাই না? জি স্যার। সিলিন্ডার এগুলো তো সব জানো। ঠিক আছে, ওকে। না জানলে না জানলে বলো, হ্যাঁ? তাহলে আমি বলব। আর যদি জেনে থাকো তাহলে আমি এটা রিপিট করছি না। ওকে? জি স্যার। ওকে। আচ্ছা, তাহলে ধরো যে এই যে ধরো একটা সিলিন্ডার, এই যে ধরো একটা সিলিন্ডার আছে। এখানে এই যে ছোট ধরো যে অনেকগুলো ভাগ করা আছে। এগুলো হচ্ছে একটা সেক্টর, তাই না? এখন ধরো যে আমি এই যে এই সেক্টরটা আমি করতে চাই। মানে পড়তে চাই ফর এক্সাম্পল। তাহলে আমাকে কি করতে হবে? রেডিয়ালি
আমাকে এই হেডটা এ বরাবর নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি নিউমেরিক্যালি যদি বলি, ধরো যে এটা রেডিয়াস হচ্ছে ধরো 5 ইঞ্চি। আমি যে সেক্টরটা পড়তে চাচ্ছি সেটা হচ্ছে 2.5 ইঞ্চি দূরে, রেডিয়ালি 2.5 ইঞ্চি দূরে। তাহলে আমাকে হেডটাকে রেডিয়ালি 2.5 ইঞ্চি দূরে জায়গায় প্লেস করতে হবে। তারপর এটা একটা রিলেটিভ লোকেশন আছে। এটা ইনিশিয়াল একটা ধরো তোমার হচ্ছে যে একটা ইনিশিয়াল সিগনেচার থাকে। ফ্লপি ডিস্কের ক্ষেত্রে একটা ছিদ্র থাকে। ছিদ্র থেকে বোঝা যায় ইনিশিয়াল লোকেশনটা কোনটা। ইনিশিয়াল লোকেশন থেকে ধরো এখন হচ্ছে ধরো যে যেমন এটা যদি কথা বলি, তখন এইটা তো ঘুরছে, ডিস্কটা ঘুরছে। তখন আমাকে ওয়েট করতে হবে যে ডিস্কটা ঘুরতে, ঘুরতে কখন যদি আমি এটার কথা বলি, তাহলে এটা ঘুরতে, 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 ঘুরতে যখন এই হেডের নিচে আসবে, শুধুমাত্র তখনই আমি এই ডাটাটা পড়তে পারবো। তাহলে দুটো টাইম আমাকে চিন্তা করতে হচ্ছে। একটা টাইম হচ্ছে যখন একটা রিকোয়েস্ট সাবমিট করা হলো, রিকোয়েস্ট সাবমিট আমি যদি এখানে ট্র্যাক গুলোকে ভাগ করি, ফর এক্সাম্পল ধরো এখানে 10টা ট্র্যাক আছে, ট্র্যাক 0 থেকে ট্র্যাক 10 পর্যন্ত। আর ধরো সেক্টর আছে 20টা। জাস্ট কথা, মানে একটা এক্সাম্পল হিসেবে 0 থেকে 20 পর্যন্ত আছে, 20টা সেক্টর আছে। তাই বললাম যে 6 নাম্বার সেক্টরের 12 নাম্বার সেক্টরের ডাটাটা পড়তে হবে। 6 নাম্বার ট্র্যাকের 12 নাম্বার সেক্টরের ডাটাটা পড়তে হবে। তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে হেডটাকে নিয়ে গিয়ে 6 নাম্বার ট্র্যাকে প্লেস করতে হবে। অনেক আগে ওই যে রেকর্ডিং হতো গানের, যে ধরনের একটা পাওয়া যেত, দেখছো কিনা জানি না। হ্যাঁ, ওটা স্যার ওটা যেমন টিভিতে বা ইউটিউবে দেখছি স্যার। ইউটিউবে দেখছো না, ওই টাইপের যে ওটা যেন কি বলতো, ভুলে গেছিলাম ওটা। ওই যে কলের গান। গ্রামোফোন কল বলতো স্যার। গ্রামোফোন হ্যাঁ হ্যাঁ, গ্রামোফোন কলের জি গান বলতো। স্যার। হ্যাঁ, গ্রামোফোন। ওই গ্রামোফোনে যেভাবে হেড প্লেস করা হতো না বিভিন্ন ট্র্যাকে, মনে আছে? ধরে ধরে হেড গুলা কিন্তু চেঞ্জ করা হতো, জি ট্র্যাকে স্যার। প্লেস করা হতো। জি স্যার হ্যাঁ। বসাইতো তো স্যার, হাত দিয়ে টেনে হাত টেনে দিয়ে, হ্যাঁ বসাইতো হ্যাঁ, রাইট, স্যার। হাত দিয়ে বসানো, রাইট রাইট রাইট, হাত দিয়ে বসানো যেত। ওই একই রকম এই কাজটা এখানে করতে হবে। কি করতে হবে? 6 নাম্বার ট্র্যাকে হেডটাকে প্লেস করতে হবে। কারণ বলেছি 6 নাম্বার ট্র্যাকের মধ্যে 12 নাম্বার সেক্টর। হ্যাঁ, তাহলে প্রথমে 6 নাম্বার ট্র্যাকে হেডটাকে সেট করতে হবে। এরপরে জি এটা যে স্যার। এই যে আছে, এখন তো 12টা সেক্টর আছে। এখন ওটা প্লেস করার সাথে সাথে দেখা গেল যে ওইটার নিচে এই মুহূর্তে হেডের নিচে যে সেক্টরটা আছে, সেই সেক্টরটা হচ্ছে 7 নাম্বার সেক্টর। তখন তাকে কি করতে হবে? পুরো একটা রাউন্ড ঘোরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘুরতে 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 7, জি 8, স্যার। 9, 10, 11, 12, 1, 2, হ্যাঁ 12, আচ্ছা 6, 5 পর্যন্ত ঘুরতে হবে। 7, 8, 9, 10, 11, 12, সাথে সাথে 12 নম্বরটা পেয়ে গেল। ঠিক আছে? তাহলে দুটো সময় লাগবে। হ্যাঁ, একটা সময় হচ্ছে হেডকে প্লেস করা প্রপার ট্র্যাকে, আর তারপরে হচ্ছে আবার প্রপার সেক্টরটা যেন সেক্টর। হেডের নিচে আসে। হ্যাঁ, এই দুটো আলাদা টাইম। প্রথমটাকে জি স্যার। বলছি আমরা হচ্ছে সিক টাইম। হ্যাঁ, মানে এই যে এই আহ, এখানে যাই, সিক টাইম গুলো এখানে আছে। আচ্ছা, এই যে সিক টাইম, হ্যাঁ, সিক টাইমটা হচ্ছে যে রিপোজিশন দ্য আর্ম ওভার দ্য কারেক্ট ট্র্যাক। যে ট্র্যাকে ফেলবো, মানে যেটাকে দরকার সেই ট্র্যাকে রাখার জন্য যে সময়টা, হচ্ছে সিক টাইম। আর একটা হচ্ছে রোটেশনাল লেটেন্সি। রোটেশনাল লেটেন্সি মানে হচ্ছে যে ওই স্যার মানে প্রপার, প্রতি ঘূর্ণনে কত সময় লাগে বা দেরি হয় এটা আমার। না, রোটেশনাল লেটেন্সি মানে হচ্ছে তোমার ধরো যে আমি 6 নাম্বার ট্র্যাকে গিয়ে হেডটা সেট করলাম, ঠিক আছে? এখানে মোট সেক্টর জি আছে স্যার। 20টা, ঠিক আছে? ধরো এটা জি স্যার। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এখন এই মুহূর্তে আমার কাছে হচ্ছে ধরো 6 নাম্বারটা, আমি চাচ্ছি 12 নাম্বারে যেতে। তাহলে আমাকে ল্যাটেন্সি কতক্ষণ ওয়েট করতে হবে? 7, 8, 9, 10, 11, 12। এই 12টা যখন হেডের আন্ডারে নিচে আসবে জি ঘুরতে স্যার। ঘুরতে ঘুরতে, হ্যাঁ, তখন তো পড়তে পারবো। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আর আর যদি ধরো যে হেডের নিচে ঠিক সেই মুহূর্তে থাকে 13 নম্বর সেক্টরটা, তাহলে কি জি স্যার, হবে? তাহলে পুরোটা ঘুরে এসে পুরো তারপর পুরো স্যার এক পাক ঘুরতে হবে, পুরো এক পাক ঘুরতে হবে, তাই না? পুরো এক পাক ঘুরতে হবে না? জি জি স্যার। স্যার। যেটা জি 13 স্যার। আছে, 14, 15, 16, জি 17, স্যার। 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, পুরো এক পাক ঘুরতে হবে। সেজন্য এটাকে বলা হয় যে রিলেশনাল লেটেন্সি হচ্ছে যে এটা এভারেজ হচ্ছে তার হাফ। টোটাল যে ধরো যে এক পাক দিতে যদি 10 সেকেন্ড সময় লাগে, তাহলে বেস্ট টাইম কোনটা যে সাথে সাথে পেয়েছে, এটা হচ্ছে বেস্ট টাইম। হ্যাঁ, জি স্যার। যে এক জায়গায় set, আর ওর্স টাইম কি? পুরো এক পাক ঘুরে আসতে হবে। পুরোটা একটা ঘুরে। তাহলে জি এভারেজ স্যার। কত? এভারেজ হচ্ছে 5। ওর্স টাইম, ওর্স আর বেস্ট কে যদি হাফ। ভাগ করি, জি স্যার। হাফ হচ্ছে, সেটা হচ্ছে হাফ আর কি। জি স্যার। জি স্যার। একইভাবে হচ্ছে যে ওই যে
সিক টাইমটাও একই রকম, যে ডিসটেন্সটা আছে মানে বেস্ট কেস আর ওয়ার্স্ট কেস। তার মানে হচ্ছে যে একদম হেডের আউটার সাইডে হেডটা ছিল আর একদম ইনার সাইডে হেডটাকে মুভ করতে হবে। এই দুটার সময়টা হচ্ছে বেস্ট টাইম আর একটা হচ্ছে ওয়ার্স্ট টাইম। এই দুটার হাফ হচ্ছে গিয়ে জি স্যার। তোমার হচ্ছে আর কি। এখানে যে সময়গুলো দেওয়া আছে, হ্যাঁ, এই সময়গুলো একটু চেঞ্জ হবে, এটা তো আগের কথা। আমি আজকে অল্প কিছু ডাউনলোড করেছি, তোমরা হচ্ছে ইউটিউবে মানে এটা যত দিন যাবে নতুন নতুন তো তোমরা দেখতে পাবে, ডাউনলোড করে দেখতে পাবে। সময়গুলো এক্সাক্ট এরকম না, সময়গুলো চেঞ্জ হয়েছে। তবে পরীক্ষার খাতায় তোমরা লিখতে পারো, এটাও লিখতে পারো, বা আপডেটেডটা লিখলেও সমস্যা নেই। আপডেটটা আমি চেক করে নিব, যেটা তোমাদের ভালো লাগে লিখতে পারো। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে তাহলে আমাদের অ্যাক্সেস টাইম যেটা, অ্যাক্সেস টাইম মানে হচ্ছে যদি আমি একটা রিকোয়েস্ট সাবমিট করি, হ্যাঁ, এই যে এইটা অ্যাক্সেস টাইম মানে কোনো একটা ডেটা আমি পড়ার জন্য বা লেখার জন্য রিকোয়েস্ট সাবমিট করা হলো, সে সাবমিট করার পর যখন এই ডেটাটা ট্রান্সফার করা শুরু হবে, এই মাঝের সময়টা হচ্ছে কি অ্যাক্সেস টাইম। তাহলে এই অ্যাক্সেস টাইমটা হচ্ছে আসলে সিক টাইম আর রোটেশনাল ল্যাটেন্সি দুটো যোগফল, তাই না? এই দুটো মিলে আসলে অ্যাক্সেস টাইমটা তৈরি করবে। দুফল। জি স্যার। তো স্যার, এখন আমার এই যে একটা তোমার, প্রশ্ন ছিল স্যার, এই যে বলো। সেক্টর গুলা স্যার, হ্যাঁ, স্যার সেই প্লেটের বাইরের দিকে যে সেক্টর এবং ভিতরের দিকে যে সেক্টর স্যার, সেই হিসেবে ভিতরের দিকে সেক্টর গুলো তো ছোট হওয়ার কথা, তাই না রাইট স্যার? রাইট 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 ছোট হবে, ছোট হবে, আয়তন অনুসারে স্যার, মানে এরিয়া ছোট হবে, হিসেবে, ছোট তাহলে স্যার ছোট এরিয়া যদি ছোট হয় তাহলে একই সমান ডেটা কিভাবে রাখে স্যার? ছোট হবে, ছোট হবে, এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি ছোট হবে। এবং এখানে যেহেতু তাহলে একই সমান ডেটা কিভাবে রাখে স্যার? আহ, এখানে দিস ইজ এ গুড কোশ্চেন, আমি একটু দেখে নিই এটা। মানে আমি যে ছবিটা দেখেছিলাম সেটাতে হচ্ছে যে ছবিগুলো আহ, মানে ফিজিক্যালি দুটো সেক্টরকে দেখতে আলাদা মনে হচ্ছিল, কারণ জাস্ট রেডিয়ালি ভাগ করে দিয়েছে। হ্যাঁ, এখন কি প্রতিটা ট্র্যাকে আমি এটা শিওর না, আগে যেটা ছিল মানে অনেক আগের কথা আমার ছবিটা মনে আছে, সেটা হচ্ছে দেখা গেল যে ভিতরের দিকে সেক্টরের ফিজিক্যাল সাইজ, ফিজিক্যাল এরিয়া আর বাইরের দিকে যেগুলো ছিল তাদের ফিজিক্যাল এরিয়াটা আলাদা ছিল, কিন্তু সাইজ সমান। এরিয়া আলাদা জি কিন্তু স্যার, মানে সাইজ ফিজিক্যাল এরিয়াটা ছোট করছে। আলাদা ছিল, ছোট কোনো ছিল। কিন্তু রিসেন্ট যে টেকনোলজি গুলো আসছে সেটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। সেটা যেটা করবে, ট্র্যাক অনুযায়ী সেক্টর হয়তো কম মানে এরিয়া কম বেশি করতে পারে। মানে 6 নাম্বার ট্র্যাকে হয়তো 7টা সেক্টর, আর 8 নাম্বার ট্র্যাকে হয়তো দেখা যাবে যে 15টা সেক্টর। এটা হওয়ার সম্ভাবনা আছে। এটা তোমাকে আমি নেক্সট ক্লাসে কনফার্ম করব যে আসলে করেছে কিনা। তবে এটা করার সম্ভাবনা আছে। আমি এটা ইটস এ গুড কোশ্চেন। যেমন এটাতে কিন্তু আমরা এটা ভাগ করতেছে সবগুলা সাইজ ধরে, যে যেমন এই যে আহ, এটা একটা হতে পারে, আবার হতে পারে, আমি এটা শিওর না অবশ্য, এটা আসলে ডিস টেকনোলজির ব্যাপার। হ্যাঁ, টেকনোলজিটা আমার জানা নাই। যেমন ধরো যাক, এই আসলে তো তোমার হচ্ছে এই মানে এগুলো রিড রাইট করা হয় কি কোনো ম্যাগনেটিক যেটা থাকে, পার্টিকেল গুলো থাকে, সেই পার্টিকুলার ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করবে, তাই না, যে কতগুলো ডেটা রাখা যাবে। এটা তো মূল মূল কনসেপ্ট আসলে। তাহলে ডেনসিটির কম বেশি করে কিনা এটা আমি ঠিক জানি না আসলে। ডেনসিটি কম বেশি করলেও তো ডেটার কম বেশি হওয়ার সম্ভাবনা আছে। একটা যেগুলোতে বেশি স্টোরেজ মানে ক্ষমতা আর কি, ধারণ ক্ষমতা, সেটা ডেনসিটি অনেক বেশি থাকে। সুতরাং একটা ডিস্কের সব জায়গায় ডেনসিটি সমান কিনা এটা আমি ঠিক শিওর না। হ্যাঁ, অবশ্য স্যার এটা একটা ব্যাপার, ডেনসিটি বেশি হলে তো ডাটা বেশি সংগ্রহ করতে পারবে। আমি একটু শিওর না, আমি এগুলো জাস্ট ধারণা থেকে বলছি, ধারণা থেকে বলছি এগুলো টেকনোলজিক্যালি এটা সম্ভব করা, এই কনসেপ্ট থেকে বলছি। হ্যাঁ, যে এটা করা সম্ভব হতে পারে। অথবা যেটা হতে পারে যে এখন যেহেতু তোমার এই যে এই এটা তো একটা রোবোটিক আর্ম, তাই না? তো এটার, আচ্ছা, এই পুরো কাজটা যে সফটওয়্যারের মাধ্যমে করা হয়, সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটোই লাগে আসলে, এটাকে বলা হয় হচ্ছে কন্ট্রোলার, ডিস্ক কন্ট্রোলার। হ্যাঁ, তাহলে ডিস্ক কন্ট্রোলারের ভিতরে সফটওয়্যারটাও আছে যারা এই ক্যালকুলেশন গুলো করে। হ্যাঁ, তোমাকে জাস্ট বলে দেয় তো, তাই না, যে আহ, এই অমুক ফাইলটা নিয়ে আসো আর কি। তুমি যেমন নিতাইকে গিয়ে বলো যে আমাকে অমুক ফাইলটা দেন। হ্যাঁ, কিন্তু নিতাকে কিন্তু ক্যালকুলেট করতে হয়, তাই না? নিতাকে ক্যালকুলেট করতে হয় যে এই ফাইলটা 3 নাম্বার যে ফাইল ক্যাবিনেটের ভিতরে 2 নাম্বার তাকে ডান দিক থেকে 6 নাম্বার জায়গায় আছে। হ্যাঁ, এই কাজটা কিন্তু নিতাই করে, তাই না? তাহলে তার ভিতরে একটা কন্ট্রোলার আছে। হ্যাঁ, ফাইল কন্ট্রোলারের টাইপের আছে। তুমি জাস্ট হচ্ছে বাইরে দাঁড়িয়ে ওই যে কাচের যে আমাদের এটা আছে কাউন্টার, তার বাইরে জাস্ট বলো যে আমাকে নিতাই দা আমাকে অমুক জিনিসটা বের করে দেন। তো ব্যাপারটা অনেক এরকম আসলে। হ্যাঁ, এই কন্ট্রোলের কাজটা করতে হয়, তারপরে এটা একটা সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সমন্বয়।
আচ্ছা, এই 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 জায়গা থেকে আমাদের কিছু কনসেপ্ট ডেভেলপ করতে হবে। এই এক ছবি দিয়েই আসলে অনেকখানি পড়া হয়ে যাবে। যেমন ধরো এই যে আচ্ছা, এই যে আমি যদি এখন একটা ফাইল রাখতে চাই, তুমি লজিক্যালি খেয়াল করো। ধরো যে প্রতিটা সেক্টর আমি ধরে নিলাম হচ্ছে 10 বাইট করে। হ্যাঁ? এখানে ধরো 10 টা সেক্টর আছে ফর এক্সাম্পল। হ্যাঁ? এখন ধরো আমি যদি একটা ফাইল আ ধরো যে 40 বাইটের একটা ফাইল বা 60 বাইটের একটা ফাইল। এটা কিভাবে রাখলে অ্যাক্সেসটা ফাস্টার হতে পারে? কিভাবে রাখলে হতে পারে বলো তো? খুব ফাস্ট করা যায়। কোন আইডিয়া? কিভাবে রাখলে? স্যার আরেকবার যদি প্রশ্নটা করতেন স্যার। আচ্ছা, এখানে ধরো যে প্রতিটা সেক্টর ধরো 10 বাইট করে। যেগুলা ছোট, ছোট ভাগ করা আছে না? ধরো প্রতিটা সেক্টর 10 বাইট করে। একেকটা সেলে 10 বাইট করে ডেটা রাখা যাবে। এখন আমি একটা ফাইল এখানে স্টোর করতে চাই। এটা তো পুরোটা মিলে হার্ড ডিস্ক, তাই না? এই হার্ড ডিস্কে অনেকগুলো প্লেট আছে আরকি। অনেকগুলো এরকম ডিস্ক আছে। ধরো আমি একটা 50 বাইটের একটা ফাইল রাখতে চাই। 50 বাইট সাইজের একটা ফাইল এখানে স্টোর করতে চাই। তাহলে আমি এটা কোথায় রাখলে কিভাবে অর্গানাইজ করলে ডিস্কের ভিতরে আ এটা অ্যাক্সেস টাইমটা মিনিমাম করা সম্ভব? স্যার ওই একই ট্র্যাকে আর কি স্যার, মানে হচ্ছে একই প্রথম সেক্টর তারপরে স্যার নেক্সট সেক্টরে স্যার, মানে যেভাবে আমরা রোটেট করি রোটেশনে নেক্সট রোটেশনে যে সেক্টরটা পাবো ওই সেক্টরে নেক্সট ডাটাটা রাখবো স্যার। তাহলে স্যার মানে হচ্ছে যে রোটেশন টাইমটা কমে যাবে স্যার। ওই যে অ্যাক্সেস টাইম যেটা বলে অ্যাক্সেস টাইম কম হবে তো স্যার, যদি হ্যাঁ, রাইট, রোটেশন তাড়াতাড়ি পাওয়া যায় রাইট, রাইট। তো কিভাবে অ্যাক্সেস সেটা টাইমটা আর কি আমরা কমায় দেবো। তাহলে একই ট্র্যাকে রাখবো স্যার নাকি? একই ট্র্যাকে জি আচ্ছা, স্যার, একই ট্র্যাকে রেখে স্যার একটা একটা করে সেক্টর আগায় দিব স্যার। যদি দেখা যায় এক সেক্টরে আমাদের শেষ না হচ্ছে আরো একটা সেক্টর লাগে, হ্যাঁ, তাহলে স্যার নেক্সট ট্র্যাকে যাব স্যার। নেক্সট ট্র্যাকে ফার্স্ট সেটে যাব, যেখানে Very- স্যার এই very আমাদের good. লাস্ট বাইট ইন তাহলে আমাদের যেটা হচ্ছে কি আমাকে হচ্ছে এটা রোটেট করতে হচ্ছে না, তাই না? মানে সরি এই যে মানে মিনিমাম রোটেশন। হেডটাকে মুভ করতে হচ্ছে না। হেডটাকে মুভ করতে হচ্ছে না। আর পরপর যদি আমি ৫ টা সেক্টরে রাখতে পারি তাহলে এটা অনেক ফাস্ট হয়ে যাবে। খুব দ্রুত মানে জাস্ট পরপর ৫ টা সেক্টর হেডের নিচে চলে আসবে। তাহলে পড়াটা ফাস্ট হবে। তাই না? হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া। এর বাইরে গুড আইডিয়া। আরো কোনো স্যার আরেকটা ব্যাপার হতে পারে যে আমাদের অনেক সময় তো এক জায়গায় ডেটাগুলো রাখা হয় না। এমন যদি হয় যে আমাদের ৫টা সেক্টর লাগবে কিন্তু আমাদের এখন সামনাসামনি 4টা সেক্টর খালি আছে স্যার, তাহলে আমরা 4টা সেক্টর খালি রেখে স্যার সরাসরি নিচের দিকে অপর উপরের দিকে করবো স্যার। তাহলে কি হবে, হেডটা শুধু নিচের দিকে এবং উপরের দিকে মানে অন্য একটা ট্র্যাকে চলে গেলে তাহলে স্যার মানে হচ্ছে আচ্ছা, যে আচ্ছা আমি কাজটা সহজ করে দেই। ধরো যে একদম ফাঁকা আছে হার্ড ডিস্ক। একেবারে হার্ড ডিস্ক ফাঁকা। এই অবস্থায় কি করব? প্রথম প্রস্তাবটা তোমার ঠিক আছে। ধরো হার্ড ডিস্ক ফাঁকা। একদম পুরো হার্ড ডিস্কই ফাঁকা। ফ্রি। অল আর দ্য ফ্রি স্পেস। এই অবস্থায়। আমরা তো স্যার যেটা বললাম স্যার ওইটাই মনে হয় যে বেস্ট হবে স্যার। আচ্ছা, আচ্ছা, ওটা একটা রাইট। আচ্ছা দেখো আরেকটা কাজ করা যায় কিনা? আমি তোমাকে বলেছি যে হ্যাঁ, তোমার আইডিয়াটা সুন্দর। কারণ আমরা ২ টা জায়গায় খেয়াল করেছি। দেখো আমাকে অ্যাক্সেস টাইম কমাতে হলে আইদার সিক টাইম কমাতে হবে অথবা তোমার রোটেশন টাইম। রোটেশনাল ল্যাটেন্সি অথবা দুটোই। দুটো কমাতে পারলে আরো ভালো। হ্যাঁ? যে তুমি যে বুদ্ধিটা দিয়েছো তাতে রোটেশনাল ল্যাটেন্সি কমে যাচ্ছে। স্যার সিক টাইমও কিন্তু কমছে সরি, যদি আমরা হচ্ছে সিক টাইম কমছে। সিক টাইম কমছে, তাই না? সিক সিক টাইম টাইমও কমছে স্যার, রোটেশনাল লেটেন্সিও কমছে স্যার। হ্যাঁ, যদি আমার পরপর যদি থাকে। এই রোটেশনাল ল্যাটেন্সি কি আরো কমানো যায়? খেয়াল করে দেখো তো কমানো সম্ভব কিনা? আরো কমানো যায় কিনা? সিক টাইম তো মিনিমাম করতে পারছে। তোমার তোমার যে প্রস্তাবনা তাতে সিক টাইমটা মিনিমাম হবে। আর রোটেশনাল টাইমটা তো লাগছে। মানে ৫ বার ধরো যে একেকটা সেক্টর ঘুরতে যদি ১ সেকেন্ড করে সময় লাগে তাও ৫ সেকেন্ড সময় লাগবে, তাই না? ধরো ১০ টা সেক্টর আছে। তাহলে পুরো রোটেশন যদি ১০ সেকেন্ড লাগে, তাহলে তোমার ক্ষেত্রে ৫ সেকেন্ড সময় লাগবে। কারণ ৫ টা সেক্টর আছে। আমি বলেছিলাম যে এই ট্র্যাকে ১০ টা সেক্টর আছে এবং প্রতিটা যদি ১ সেকেন্ড মানে পুরোটা যদি ঘুরতে ১০ সেকেন্ড সময় লাগে, জি তাহলে স্যার। হেডের আন্ডার একটা সেক্টর আছে ১ সেকেন্ড সময় লাগবে। স্যার যদি স্যার এভাবে স্যার চিন্তা করি স্যার, মানে যে ডিস্কটা আছে স্যার, ডিস্কের হচ্ছে যে সেক্টর গুলা, সেই সেক্টর গুলা স্যার মানে ডিস্কের মানে উভয় সাইড দিয়ে এক্সেসিবল, মানে মানে হেডটা যদি স্যার মানে উপর দিয়েও এক্সেসিবল এবং নিচ থেকেও যদি হ্যাঁ, এক্সেসিবল হয়। অ্যাক্সেসিবল তো বটেই, দেখা তো যাচ্ছে অ্যাক্সেসিবল। জি স্যার, মানে একই সেক্টর যদি এক্সেসিবল হয় স্যার, মানে প্যারালালি থাকতে হবে। মানে দুইটাই স্যার হচ্ছে মানে উপরের প্লেটেও যেটা আছে নিচের প্লেটেও স্যার একই, মানে যদি স্টোরেজ থাকে মানে হ্যাঁ, ডাটাগুলো স্টোর থাকে, হ্যাঁ। তাহলে স্যার হচ্ছে এটা হচ্ছে স্যার সহজে করা যাবে। কারণ স্যার উপরেরটা যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে স্যার নিচেরটা স্যার অ্যান্টি ক্লকওয়াইজ মানে হেডটা স্যার কাউন্ট করতে পারবে স্যার। মানে ক্লকওয়াইজ স্যার ও যেটা বলতে চাচ্ছে স্যার, মানে যেমন আমাদের যে চিত্রটা দেওয়া আছে স্যার, এখানে 6টা হেড আছে ঠিক না স্যার? তাহলে 6টা হেডের যদি নিচে আমাদের ডেটাগুলো রাখা হয় গুড, গুড, তাহলে গুড, গুড। একই হ্যাঁ, সাইমেলটেনিয়াস সময়ে 6টা রাইট, ডেটা রাইট, রিড করতে পারবে। রাইট, রাইট, এইটাই আমি জানতে চাচ্ছিলাম। তাহলে দেখো একটা রোটেশনাল ল্যাটেন্সি 0 হয়ে গেল। তাই না? তুমি জাস্ট জি, স্যার। হচ্ছে তোমার হচ্ছে জাস্ট হচ্ছে ওই ট্র্যাকে হেডটা সেট করতে পারলেই হলো। ঠিক আছে? তাহলে প্রথম ট্র্যাকের
উপরের হেড আর নিচের হেড দুইটা সেক্টর পড়বে, দ্বিতীয় ট্র্যাকের 3 নাম্বার এবং 4 নাম্বার হেডটা আরো দুটো সেক্টর পড়বে, আর তৃতীয় ট্র্যাকের 5 নাম্বার হেডটা আরেকটা সেক্টর পড়বে। এট এ টাইম 5 জায়গা থেকে ডেটা চলে আসলো। তাহলে কি হলো, রোটেশনাল ল্যাটেন্সিটা মিনিমাম হয়ে গেল, এটা জিরো হয়ে গেছে। মিনিমাম আর কি, তাই না? মিনিমাম জিরো বলতে পারছি না, কারণ হেড প্লেস করার সাথে সাথেই তো ওইখানে সেক্টরটা আছে সেটা তো আমি জানি না। হ্যাঁ, যদি মানে যদি আমি স্টোর করি তাহলে ঠিকই আছে, অবশ্যই ইনিশিয়াল ভ্যালুটা ঠিকই আছে। আর যদি আমি রিড করতে চাই তাহলে ওইটাই ওই জায়গায় আছে কিনা সেটা জানি না। এনিওয়ে এটা মিনিমাম, তাই না? তাহলে আমি দেখো ভার্টিক্যালেও চিন্তা করতে পারি, যে ভার্টিক্যালি ওই উপর নিচ করতে করতে একটা ডিস্কের মতো চিন্তা করতে পারি, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা রোটেশনাল লেটেন্সিটা মিনিমাম করতে পারি। গুড, এটা কি বোঝা গেছে সবাই আইডিয়াটা? দুটো আইডিয়া। প্রথম আইডিয়াটা ছিল হচ্ছে সিক টাইমটা মিনিমাইজ করা, সেটা হচ্ছে যে একটা ট্র্যাকে যদি সব ডেটা রাখি তাহলে আমাকে সিক টাইমটা মিনিমাইজ হয়ে গেল, কারণ ট্র্যাক চেঞ্জ করতে হলে আর্মটাকে মুভ করতে হবে, ওই যে হেডের যে আর্মটা আছে। হ্যাঁ, সুতরাং আমি যদি একই ট্র্যাকে রাখতে পারি তাহলে আমাকে আর্মটা মুভ করতে হচ্ছে, তাহলে সিক টাইমটা আমার মিনিমাইজড হচ্ছে। আর আমি যদি ভার্টিক্যালি রাখি, মানে একই এটা অনেক উপর থেকে যদি দেখি এই পুরো এইগুলোকে, এই কি বলে হচ্ছে যে সেক্টর গুলো, ধরো যে এই সেক্টর নাম্বার 0 প্রথম সেক্টর যেটা আমরা ছবিতে দেখা যাচ্ছে, এই সেক্টরটা সেক্টর নাম্বার 0। তাহলে উপর থেকে যদি দেখি তাহলে অনেকগুলো চুরির মতো লাগছে, তাই না? মনে হচ্ছে যে এটা মিলে একটা সিলিন্ডার তৈরি করেছে, একটার পর একটা সাজালে যেরকম সিলিন্ডার হয় সিলিন্ডারের মতো লাগছে, সেজন্য এটার নাম কিন্তু সিলিন্ডার। সিলিন্ডারের নামটা কিন্তু এখান থেকে এসছে, যে উপর থেকে সমস্ত তুমি যদি দেখো কি যেন বলা হচ্ছে যে 0 নাম্বার সেক্টরটা দেখো, তারপরে মনে হচ্ছে যে একটা পর একটা এভাবে সাজানো আছে। এটা মানে সাইকেলের টায়ার মনে করতে পারো বা চুরি মনে করতে পারো, যে প্রত্যেকটা একটা পর একটা ভার্টিক্যালি যদি রাখতে পারি এরকম 10টা-15টা, তাহলে ইট লুকস লাইক এ সিলিন্ডার। সেজন্য এটা নাম হচ্ছে সিলিন্ডার, যে সিলিন্ডার 0। তারপরে সিলিন্ডার 0 মানে হচ্ছে সমস্ত 0 ট্র্যাক মিলে ভার্চুয়ালি মানে অ্যাপারেন্টলি যে সিলিন্ডার তৈরি করেছে সেটা হচ্ছে সিলিন্ডার 0। সুতরাং আমরা ডেটা রাখতে পারবো হচ্ছে সিলিন্ডার ধরে, নেভার আমি পুরো সেক্টর ধরে। সিলিন্ডার ধরে যদি ডেটা রাখতে পারি তাহলে আমাকে রোটেশনাল লেটেন্সিটা মিনিমাম করতে পারবো। ইজ ইট জি ক্লিয়ার? স্যার, প্রথমে সিলিন্ডার হিসাব করতে হবে, তারপরে স্যার হচ্ছে যে তার রোটেশন। রাইট, এটা কি ক্লিয়ার? বোঝা গেছে কিভাবে? এই একটা ছবি আসলে অনেক যথেষ্ট অনেক কিছু এক্সপ্লেন করার জন্য। বাকিগুলা কিন্তু এখান থেকে চলে এসছে অলরেডি, সব আলোচনা হয়ে গেল, আসলে তেমন কিছু থাকলো না। আচ্ছা, এখন হচ্ছে যে এই যে টেকনোলজি গুলো, হ্যাঁ, এই তোমার হচ্ছে যে ডেটা গুলো কিভাবে আসবে আসলে ডিস্ক থেকে, এই যে ডিস্ক কন্ট্রোলার, হ্যাঁ, আর যে ডিস্ক কন্ট্রোলারের বাইরে হচ্ছে কি আমাদের বাস গুলো, সিস্টেম বাস বা ডেটা বাস। হ্যাঁ, এখানে কন্ট্রোল সিগন্যালও আছে, আবার হচ্ছে কন্ট্রোল বাসও আছে। কন্ট্রোল বাসে কিছু কন্ট্রোল সিগন্যাল, আবার অবশ্যই ডেটা বাস তো অবশ্যই আছে। তো এইটার উপর ডিপেন্ড করে অনেকগুলো টেকনোলজি ডেভেলপ করেছে। এটা মানে আহ, এই কি বলে হচ্ছে যে এটা এখানে আরেকটা ছিল, এখানে একটা নাম দেখছি না, ইন্টারন্যাশনাল ডিজিটাল ইলেকট্রনিক্স আইডিই। আমরা যখন স্টুডেন্ট ছিলাম বা আমাদের চাকরি জীবনের শুরুর দিকে আরেকটা স্ট্যান্ডার্ড ছিল আইডিই, নাম শুনছো কিনা? হ্যাঁ, আইডি, আমরা আইডি 0 আইডি 1 ব্যবহার করতাম। এনিওয়ে, তো এখন তো যে সিরিয়াল সাটা পোর্ট তোমরা ব্যবহার করো, আরেকটা হচ্ছে স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারকানেক্ট, এটা হচ্ছে তোমার স্কেজি বলে উচ্চারণটা, নাম শুনছো না অনেক সময়? স্কাজিডিক্স বলে। হ্যাঁ, তো স্কাজিডিক্স আসলে একটা টেকনোলজি। হ্যাঁ, তার আসলে এটা একটা অ্যাব্রিভিয়েটেড নাম, এসসিএসআই, স্মল কম্পিউটার সিস্টেম আর্কিটেকচার। এটা মূলত নেটওয়ার্কে ব্যবহার করা হতো, ওই যে মাল্টিপল ডিস্ক গুলোকে কিভাবে কানেক্ট করা যায় সেটা একটা বড় অবজেক্টিভ ছিল। আচ্ছা, এখন হচ্ছে ডেটা ট্রান্সফার রেট। আমরা দুটো জিনিস পেলাম, অ্যাক্সেস টাইম, একটা হচ্ছে সিক টাইম, একটা হচ্ছে রোটেশনাল লেটেন্সি। এই দুটো মিলে আমাদের যেটা আলটিমেটলি আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ফাইনালি আমরা যেটা মেজার করি। হ্যাঁ, যেভাবে তো করি না, তাই না? আমরা তো জিজ্ঞেস করি না যে আপনি যে হার্ড ডিস্কটা দিলাম এটা ভাই সিক টাইম কত, এটার অমুক কত, এগুলো তো বের করা মুশকিল। বেস্ট হয় হচ্ছে ডাটা ট্রান্সফার রেট কেমন, এটা আসলে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা ট্রান্সফার করতে পারে, এটা হচ্ছে বেস্ট ওয়ে আর কি ডাটা ট্রান্সফার রেট করার জন্য আর কি। তো ডাটা ট্রান্সফার রেট গুলো দেখো কি সিরিয়াস ট্রান্সফার রেট, মানে এটা এটা যে মানে জাস্ট অবাক লাগে ভাবতে। হ্যাঁ, প্রতি সেকেন্ডে, হ্যাঁ, 6 মেগাবাইট ডাটা ট্রান্সফার করতে পারে, সাটা পারে। আচ্ছা, এটা তোমার দেখো যে এটিএ কিন্তু তোমার সিরিয়াল কমিউনিকেশন না। হ্যাঁ,
যেমন আইডিএ তে ছিল বোধহয় 20টা পিন ছিল, আমি ভুলে গেছি 20টা বোধহয় পিন ছিল পোর্টটাতে, অনেক আগের জিনিস। এনিওয়ে, তো এটা ডাটা ট্রান্সফার রেট হচ্ছে সাটা পোর্ট, যেটা এখন আমরা ব্যবহার করি। সাটা পোর্ট হচ্ছে 150 মেগাবাইট পার সেকেন্ড, এবং যেটা হচ্ছে স্ক্যাজি, স্ক্যাজি হচ্ছে 320 মেগাবাইট পার সেকেন্ড। হ্যাঁ, তো তো এই জন্য এটা সাধারণত যেগুলো যে সার্ভারে আমরা স্ক্যাজি পোর্ট গুলো ব্যবহার করি, আমাদের ডিপার্টমেন্টে যে সার্ভার দুটো আছে, সার্ভার যে স্ক্যাজি পোর্ট আছে, তারপর ডেস্কটপে এই পোর্ট গুলো থাকে না, স্ক্যাজি পোর্ট গুলো। তো সোজা হিসাব হচ্ছে ডাটা ট্রান্সফার রেট। আরেকটা হচ্ছে যে মিন টাইম টু ফেলার, আরেকটা প্যারামিটার। হ্যাঁ, তার মানে আমাদের স্টোরেজ যখন আমরা কিনবো তখন এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, এই প্যারামিটার গুলো সব লেখা থাকবে। এই প্যারামিটার দেখে দেখে আমাকে আমাদের সিস্টেমের স্টোরেজ গুলো চুজ করতে হবে। আর অনেকগুলো চুজ করার ব্যাপার আছে, সেগুলো বলছি। মিন টাইম টু ফেলার, মিন টাইম টু ফেলার মানে হচ্ছে যে একটা ডিস্ক ফেল করার মানে কতক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াস সার্ভিস দিতে পারে আনটিল ইট ফেলস। এটা ফেল করার পূর্ব মুহূর্ত পর্যন্ত কত ঘন্টা কন্টিনিউয়াস সার্ভিস দিতে পারে, সেটা হচ্ছে মিন টাইম টু ফেলস। মিন টাইম মানে হচ্ছে এভারেজ। হ্যাঁ, যেমন ধরো যে আমি যদি বলি 3টা ডিস্ক আছে, একটা ডিস্ক ধরো যে মানে আমার কম্পিউটারে 3টা ডিস্ক আছে, একটা ডিস্ক হচ্ছে তোমার 100 ঘন্টা পরে ফেল করছে, নষ্ট হয়ে গেছে। আরেকটা ডিস্ক ফেল করছে হচ্ছে ধরো 120 ঘন্টা পরে। হ্যাঁ, আরেকটা ডিস্ক ফেল করেছে ধরো 80 ঘন্টা পরে। 3টা ডিস্ক 3 ভাবে ফেল করেছে। তাহলে এভারেজে কত ফেল করলো? 100 ঘন্টা পরে, তাই না? রাফলি 3টা ডিস্ক, একটা 80 ঘন্টা পরে, একটা 100 ঘন্টা পরে, একটা 120 ঘন্টা পরে ফেল করেছে। তাহলে মিন টাইম টু ফেল, এইখান থেকে আমি ধারণা পাচ্ছি প্যারামিটার থেকে যে আমার সিস্টেমে যদি 3টা, এটা যে কোনো সিস্টেমের জন্য এটা এই মেট্রিক্সটা বা প্যারামিটারটা ব্যবহার করা যায়। তার মানে আমি যে সিস্টেমটা ডিজাইন করেছি সেটা আমাকে মাথায় রাখতে হবে, এই মুহূর্তে আমি যে হার্ড ডিস্কটা কিনেছি সেটা অন এভারেজ প্রতি 100 ঘন্টায় একটা করে হার্ড ডিস্ক ফেল করতে পারে। মিন টাইম টু ফেল আমাকে বলছে যে প্রতি 100 ঘন্টায় একটা করে হার্ড ডিস্ক আমাকে ফেল করতে পারে, সম্ভাবনা আছে। এই হার্ড ডিস্ক কেনার জন্য কর্পোরেট লেভেলে কিছু পলিসি আছে সেজন্য। হ্যাঁ, পলিসিগুলো কি জানো? যেমন ধরো বলা হয় এই ডাটাটা এখানে দেখি কিনা, যেমন এখানে আচ্ছা, এটা দেখি আগে। এই যে এখানে দেখো কেন বলা হয় এটা, এই টেবিলটা দেখলে বুঝতে পারবে। যেমন সিগেটের যে হার্ড ডিস্কটা আছে, এই যে সিরিয়াল নাম্বার হার্ড ডিস্কটা, এটা দেখো ফেলার রেট হচ্ছে দুটোই সিগেটের, এটা ফেলার রেট হচ্ছে 0 আর এটা ফেলার রেট হচ্ছে 25, ডিভাইস ফেলার হচ্ছে 32টা। হ্যাঁ, আবার দেখো সিগেটের আবার কোনোটা 28টা, কোনোটা 21টা, বিভিন্ন সিরিয়ালের বা বিভিন্ন মডেলের এক একটা হচ্ছে লট এবং মডেল আলাদার জন্য এটা 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 ফেলার রেট হচ্ছে আলাদা। সেজন্য বলা হয় যখন একটা ভালো তোমরা যখন কোনো একটা ব্যাংকে বা কোনো একটা বড় জায়গায় তোমরা কর্পোরেট লেভেল যখন যাবে, তখন যখন স্টোরেজ কেনা হবে তখন তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ডাটাগুলো থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি। সেটা কি? সেটা হচ্ছে ধরো তোমার একটা স্টোরেজে 100টা হার্ড ডিস্ক লাগবে। হ্যাঁ, 100টা হার্ড ডিস্ককে আমরা কিভাবে সাজাবো সেটা আগামী ক্লাসে বলবো, সেটা হচ্ছে রেডের কথাগুলো আসবে, সেটা এখন বলছি না। কিন্তু ধরো আমি 100টা হার্ড ডিস্ক ব্যবহার করব, তখন আমি যদি এই 100টা হার্ড ডিস্ক একই লট থেকে কিনি, হুম, একই লট থেকে কিনলে, একই কোম্পানি থেকে কিনলে কি সম্ভাবনা আছে? হয় এগুলা খুবই ভালো, অথবা এখানে কিছু ত্রুটি আছে, কোনো সমস্যা আছে। আমরা এই ডাটা থেকে দেখতে পাচ্ছি যে একটা পার্টিকুলার মডেলের ক্ষেত্রে কিন্তু ফেলার রেটটা বেশি। এটা 19 সালের ডাটা। হ্যাঁ, এটা এটা গত 1 বছরের ডাটা। আর এটা হচ্ছে 18 সাল পর্যন্ত ছিল, এটা 18 সালের ডাটা। তো এখন দেখো সব জায়গায় কি করে করছে, একই মডেল যদি আলাদা হয় সিগেটের, দেখো ফেলার রেট কিন্তু আলাদা। এটা 2% চলে গেছে, কোনটা হচ্ছে 0.9%, অনেকগুলো মানে বিভিন্ন লটের জন্য বিভিন্ন ধরনের বা বিভিন্ন কোম্পানির জন্য আলাদা। তোশিবাটা রিলেটিভলি বেটার, সবসময় ফেলার রেট তোশিবাটা কম, মানে এই ডাটা বলছে আর কি। এখানেও কম দেখছি আমি তোশিবা। তোশিবা কোথায় যেন ছিল, এখানে তোশিবা কম দেখছি, এই তোশিবা, হ্যাঁ এখানে কম ছিল, রাইট 0। তাহলে দেখো আমরা যদি আহ, একই একই কোম্পানি থেকে হার্ড ডিস্ক না কিনে একই সাইজে যদি ভিন্ন ভিন্ন কোম্পানি থেকে হার্ড ডিস্ক কিনি, তাহলে আমাদের সিস্টেমটা রিলেটিভলি ওই যে মিন টাইম টু ফেলার যে আমাদের প্যারামিটারটা ছিল সেটা রিলেটিভলি বড় হতে পারে। কারণ যদি একই কোম্পানি থেকে কিনি তাহলে কি হবে? এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, আমি তো জানি না। কারণ কোম্পানি যখন রিলিজ করলো এটা ফেল করছে কিনা এটা তো ডেটা বলবে আমাকে, আগামী 3 বা 4 বছরের ডেটা বলবে।
আমি তো পুরাতনটা কিনবো না, যে গত 5 বছরের ডেটা দেখেছিলাম যে মডেলটা ভালো আছে, সেটা কিন্তু হবে না। আজকে যেটা বেরিয়েছে আমি সেটা কিনবো। সুতরাং এটা তো ভবিষ্যতে কি ঘটবে আমি নিশ্চিত না। যার ফলে আজকে একই কোম্পানি থেকে সব হার্ড ডিস্ক না কিনে বিভিন্ন কোম্পানি থেকে কেনা, অথবা তবে বিভিন্ন কোম্পানি থেকে গেলে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে রেসপন্স টাইমটা ডিফারেন্ট হতে পারে। বিভিন্ন কোম্পানির হার্ড ডিস্কের রেসপন্স টাইম আলাদা, ওই যে অ্যাক্সেস টাইম গুলো আলাদা। তখন দেখা যাবে যে এভারেজ রেসপন্স টাইম আমার বেশি হয়ে গেছে। এটা একটা মানে তোমাকে একটা ট্রেড অফে যেতে হবে, কোনটা আমি কনসিডার করতে চাই। আরেকটা যেটা তোমার মাথায় আছে, মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে একই লটের না কিনা। কারণ আমরা সিগেটেড কি দেখলাম, সিগেটেড দুটো ডিফারেন্ট মডেলের জন্য ফেলার রেট কিন্তু আলাদা। তাহলে এটা বলা হয় যে একই মডেলে যদি কেনা হয়, একই লটের কেনা হয়, তাহলে ঝুঁকিটা বেশি। হ্যাঁ, আর যদি ডিফারেন্ট মডেলের আমরা কিনি, তাহলে দেখা যায় ঝুঁকিটা রিলেটিভলি কম হতে পারে। কথাগুলো কি বোঝা গেল? জিনিসগুলো কিন্তু খুবই সূক্ষ্ম, খুবই ছোট, কিন্তু এটা কিন্তু একটা পলিসি মেকিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক অনেক ছোটখাটো বিষয় উপেক্ষা করি, হ্যাঁ, কিন্তু এটা পলিসিতে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। যেমন তোমাদের আরেকটা এক্সাম্পল দেই, খুবই সিম্পল। তোমরা যেমন একটা কিবোর্ড দেখছো, তাই না? কিবোর্ড অনেক কিবোর্ডে দেখবা যে ডান দিকে নিউমেরিক্যাল প্যাড আছে, তাই না? হ্যালো? জি স্যার, জি স্যার আছে আবার স্যার। অনেক দিকে দেখবা যে এই প্যাডটা নাই। খুবই সিম্পল একটা জিনিস, এবং দামের যে খুব ভেরিয়েশন হয় তা কিন্তু নয়। হ্যাঁ, কিন্তু তুমি খেয়াল করো, যেখানে নিউমেরিক্যাল ডেটা এন্ট্রি করতে হয়, সেখানে যদি কিপ্যাড থাকে, তোমার তোমার একটা আঙ্গুল যদি তুমি 5 এর উপর রাখতে পারো কিপ্যাডে, তাহলে তোমার নিয়ারেস্ট ডিসটেন্স হচ্ছে একটা করে কি, 4, 7, 9, জাস্ট একটা করে কি নড়ালে কিন্তু তুমি মানে একটা করে কি মুভ করলেই তুমি প্রত্যেকটা ভ্যালুকে প্রেস করতে পারবা। আর যদি উপরে যেটা লম্বা নিউমেরিক্যাল কিপ্যাড ছিল, এখানে যদি তুমি যদি মাঝখানে রাখো 5 বা 6 এর উপরে তোমার আঙ্গুলটা রাখো, তাহলে কি হবে? ম্যাক্সিমাম ডিসটেন্স হবে 5 আর মিনিমাম হবে 1। ঠিক না? তাহলে সময় জি বাড়ছে স্যার। কত? 2.5 গুণ সময় বাড়ছে। ঠিক আছে? 2.5 গুণ সময় বৃদ্ধি হওয়া মানে কি? এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে সময়ের ডিফারেন্স 2.5 গুণ। 2.5 গুণ হওয়া মানে কি? তোমার এমপ্লয়ি লাগবে কিন্তু 2.5 গুণ বেশি। ছোট্ট জিনিস, কিন্তু যদি হিসাব করো ধীরে ধীরে বড় হয়ে যাবে। তার মানে তুমি যদি দেখো যে কোনো একটা ডেটা এন্ট্রিতে নিউমেরিক্যাল কিপ্যাড সহ যদি তোমার এমপ্লয়ি লাগে 100 টা, আর উইদাউট নিউমেরিক্যাল কিপ্যাড ওই একই কাজের জন্য এমপ্লয়ি লাগবে হচ্ছে 250 জন। দেখছো? ছোট্ট ঘটনা, ছোট্ট একটা ডিজাইন, ছোট্ট একটা ইস্যু, এটা একটা কত বিগ ম্যাটার হয়ে যাচ্ছে। বড় ঘটনা ঘটে যেতে পারে। তো এই যে স্টোরেজের ধারণা, এটা হতে পারে, মানে এটা একটা সম্ভাবনা, অ্যানালিসিস সেটা বলছে আরকি, দুটার মধ্যে পার্থক্য এই। তাহলে স্টোরেজের এই সিদ্ধান্তগুলো খুবই ছোট, ছোট। হ্যাঁ? মানে চিন্তা করার মতো ছোট, ছোট, কিন্তু বিষয়গুলো খুবই সূক্ষ্ম চিন্তা করার জন্য। আচ্ছা, এরপরে আচ্ছা, আচ্ছা, আমি নতুন যে ডেটাগুলো নিয়েছি, একটু এই আ এই স্পিড গুলো তো একটু আলাদা হয়ে যাচ্ছে। সেজন্য আমি এগুলো আর বলতে চাচ্ছি না। তোমরা একটা বই থেকে দেখে নিবা। দেখে নিবা, কারণ এই স্পিড গুলো বলার কোনো অর্থ হয় না। এগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। এই ভ্যালু গুলো। এরকম নাই এখন আর। সেজন্য আর বলছি না আমি। এখান থেকে যেটা ডেটা পেয়েছি একটা দেখো। আ একটা ইসে আরকি IBM, আচ্ছা। যেমন ধরো যে আরেকটা ছিল, এটা বলতে ভুলে গেছি। টেপ, ম্যাগনেটিক টেপ একটা ছিল তোমাদের, তাই না? হার্ড ডিস্ক, অপটিক্যাল ডিস্ক, ম্যাগনেটিক যেটা হার্ড ডিস্ক, আর একটা ম্যাগনেটিক টেপ। অনেক আগে একটা অডিও টেপ ছিল, ছোট ছোট অডিও টেপ, তোমাদের মনে আছে কিনা? ক্যাসেটে আমরা এগুলো গান শোনার জন্য ব্যবহার করতাম। কিন্তু ওই ধরনের বড় বড় স্টোরেজ আছে, ম্যাগনেটিক টেপের স্টোরেজ। হ্যাঁ, ছবি ছবি কি আছে? না, ছবি নাই। আচ্ছা, যাও। আচ্ছা, তো এই টেপগুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল, তাই না? এগুলো টেপ ঘুরতে সিকোয়েন্সিয়ালি গিয়ে ডাটাগুলো পাই, এবং এগুলো সাইজে অনেক বড় হয় ইউজুয়ালি আর কি। কিন্তু রিসেন্টলি হচ্ছে, এই যে আজকে দেখলাম এটা, হ্যাঁ, সেটা হচ্ছে যে সনি একটা সিঙ্গেল ক্যারেজে বের করেছে, সিঙ্গেল কার্টিজে একটা টেপ বের করেছে, যেটা সাইজ হচ্ছে 185 টেরাবাইট। সিঙ্গেল কার্টিজ মানে ছোট্ট একটা কার্টিজের ভিতরে, হ্যাঁ, 185 টেরাবাইটের সাইজের একটা, তার মানে বলতে পারো হচ্ছে একটা হার্ড ডিস্কের মতো সাইজ আর কি। সে এই বড় হার্ড ডিস্ক, অবশ্য ছোট না, 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি যেটা ল্যাপটপে ব্যবহার করে সেটা না। সুতরাং টেপটাকে মনে হতে পারে যে এটা অনেক ওল্ডার একটা টেকনোলজি, কিন্তু এটা আসলে খুব সস্তা টেকনোলজিটা। হ্যাঁ, এবং এই সস্তা হওয়ার কারণে বড় বড় কর্পোরেট লেভেলে যেটা ব্যবহার করে, ডেটা ব্যাকআপের জন্য এই টেপগুলো, ম্যাগনেটিক টেপগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো ম্যাগনেটিক টেপে ব্যবহার করা হলেও এটাতে একটা বড় সমস্যা, যে এই যে প্রচুর যদি টেপ থাকে, এটা ম্যানুয়ালি কিভাবে কোন টেপে কোনটা আছে এবং কোনটা কখন আমি
মানে পড়বো বা ব্যবহার করব, এই কাজটা ম্যানুয়ালি করা খুব কঠিন। হ্যাঁ, সেজন্য এখানে একটা নতুন টেকনোলজি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে জুবক্স। জুবক্সের মানে হচ্ছে তোমার এখানে সব এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে সমস্ত টেপ গুলো আছে, টেপের জুবক্স, হ্যাঁ, ম্যাগনেটিক টেপ গুলো। এবং তুমি যখন যেটা চাইবে, মানে তুমি হচ্ছে যে অ্যাজ ইফ তুমি কিন্তু তুমি লেভেল 2 তে রিকুইজিশন পাঠাবে। লেভেল 2 তে হচ্ছে আমি অমুক ফাইলটা চাই, নাথিং এলস। এখন অমুক ফাইলটা কোন টেপের ভিতরে আছে সেটা হচ্ছে এই সিস্টেমটা, লাইক এ ডিস্ক কন্ট্রোলার। এই ডিস্ক কন্ট্রোলারের মতো সিস্টেমটা কোন টেপের ভিতরে আছে সেখান থেকে বের করে নিয়ে আসবে। আমি একটা ভিডিও দেখাচ্ছি, এটা সিডির জন্য। হ্যাঁ, একই রকম সিডি তো এরকম কাজটা করা যায়, সিডি জুবক্স আর কি। দেখো এটা কিভাবে করে। বোঝা গেল জুবক্সটা কিভাবে কাজ করে? হ্যালো, জি স্যার। দেখা গেছে তাই না? তাহলে মানে টেকনোলজি গুলো আসলে এত দ্রুত চেঞ্জ হচ্ছে, এটা আগে ছিল না। হ্যাঁ, এটা এটা মিউজিকের জন্য বেশি ব্যবহার করা হয়। তার মানে আমরা মনে করি যে এসএসডি এখন এসছে আর কি, সলিড স্টেট ডিভাইসটা, এটাই বোধহয় শেষ ব্যাপার, এরপরে না। কিন্তু ওই যে অনেকগুলা তোমাদের বলছি যে এটা সাইজ, ভলিউম, রিলায়েবিলিটি, তারপর কস্ট কোনো কোনো ক্ষেত্রে, এটা একটা ব্যাপার। এবং সেই সব চিন্তা করলে দেখা যায় যে টেপটা এখন ব্যবহার হচ্ছে। তো এই টেপটা একটা দেখো, একটা টেপের যেটা ব্যবহার করেছে যখন জুবক্সে ব্যবহার করছে, হ্যাঁ, এই টেপের ট্রান্সফার স্পিডটা দেখো কত। এখানে একটা স্পিড আছে, স্পিডটাকে লক্ষ্য করি। স্পিডটা গেল কই গেল, ফোনটা থেকে। আচ্ছা, ডেনসিটি, স্টোরেজ ক্যাপাসিটি। তো এখানে তো স্যার টেপের মানে স্যার কি পরিমাণ ইউজ করা হয়েছে বা টেপে হচ্ছে মানে ইনফরমেশন গুলো কি আছে সেটা দেওয়া আছে স্যার। ওইটা তো দেখছি আমি তো আচ্ছা, ওইটা তাহলে কপি করিনি, বের করলাম। মানে জুবক্সে গেলে এটা স্পিডটা কত বাড়ছে এটা গেল কই। জুবক্সে হার্ডি নষ্ট গেল কই। ওটা কপি করছি কিন্তু কপি পেস্ট করা হয়নি। আচ্ছা, এটা পরের ক্লাসে আবার বের করতে হবে তাহলে, দেখা হয়নি। স্যার টেপে স্যার হচ্ছে মানে ইনফরমেশন গুলো স্যার মানে কতদিন পর্যন্ত স্যার মানে স্টোর থাকতে পারে, এটা কি স্যার আছে স্যার? ওই যে তোমার একটা প্যারামিটার আছে না, যে মিন লাইফ টু ফেল, হ্যাঁ, জি স্যার। ওইটা থেকে বের করতে হবে এটা কত আছে। ওই প্রত্যেকটা টেপের ক্ষেত্রে এটা বলা থাকবে যে এটা মিন লাইফ টু ফেল কত। জি স্যার। যে কোনো স্টোরেজের জন্য এটা থাকবে। এটা যেটা বের করতে চেয়েছিলাম সেটা এখানে হয়নি। আচ্ছা থাক, নো প্রবলেম। আচ্ছা, এটা তো দেখলাম। আচ্ছা, এটা হচ্ছে কি টেপের জুবক্সটা, হ্যাঁ, ওই যে একই জিনিস। আচ্ছা, মেমোরির স্টোরেজের মেমোরির ক্ষেত্রে আরো কিছু জিনিস তোমরা জানো, L1 L2 তাই না? মানে L1 যেটা একদম রেজিস্টার, এটা তো রেজিস্টার থাকে তাই না, বিভিন্ন যে সিডি বিভিন্ন রেজিস্টার গুলো থাকে যেটা ফাইনালি প্রসেসরের ভিতরে থাকে। এই রেজিস্টারের আগে থাকে কারা, একটা ক্যাশ থাকে, তারপর থাকে হচ্ছে L2 ক্যাশ, তারপর থাকে L3 ক্যাশ, তারপর তোমার হচ্ছে র্যাম, তারপর হচ্ছে স্টোরেজ। এভাবে তো হায়ারার্কি গুলো থাকে, ঠিক না? জি স্যার। আচ্ছা, তাহলে পুরো সিস্টেমের পারফরমেন্স নির্ভর করবে কার উপরে? এই সবগুলোর উপরে কিন্তু।
হ্যাঁ, মানে প্রত্যেকটারই রোল আছে কিন্তু আসলে শেষ পর্যন্ত এই তোমার হচ্ছে যে একটা রেসপন্স টাইম কত ফাস্ট হবে, একটা রিকোয়েস্ট সাবমিট করা হলো কোন একটা সার্ভারে, হ্যাঁ, তোমার ডেটাবেজের ডিজাইন টিজাইন সবই ঠিক আছে, খুবই ভালো হয়েছে, কিন্তু আলটিমেটলি এই সমস্ত প্যারামিটার গুলো যদি কমপ্লাই না করে শেষ পর্যন্ত এটা রেসপন্স টাইম খুব একটা ভালো হবে না। এটা মাথায় রাখার বিষয় আর কি। আচ্ছা, ও আচ্ছা, এটা হচ্ছে রিসেন্ট ডেটা। এই তোমার এখানকার ডেটাগুলো পুরাতন, এটা বইয়ের ডেটাগুলো, আমি এটা 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 সেটা বলছি না। এটা দেখো, এটা হচ্ছে যে এখনকার যেটা মেন মেমোরি, হ্যাঁ, সেটার অ্যাক্সেস স্পিড হচ্ছে অ্যারাউন্ড 10 জিবি পার সেকেন্ড। আর যেটা এসএসডি ব্যবহার করা হয় এখনকার যুগে আর কি, এটা প্রায় 2 জিবি। 2017 সালের যেটা ছিল ডেটা সেটা হচ্ছে 2 জিবি, হ্যাঁ, টেরাবাইট সাইজের একটা এসএসডি, 2 জিবি পার সেকেন্ড এটা থাকে। আর এটা এই ডাটাগুলো হচ্ছে কোনোটা 17 সালের, কোনোটা হচ্ছে 13 সালের, যার ফলে ডাটাগুলো খুব আপ টু ডেট না। হ্যাঁ, আর এই ক্যাশগুলোর স্পিড কিরকম দেখো, 200 জিবি, 100 জিবি, 40 জিবি। তার মানে যত বেশি এটা প্রসেসরের কাছাকাছি হবে, আমরা আগের একটা ছবিতে দেখলাম যে L0টা হচ্ছে প্রসেসরের সবচেয়ে কাছে, প্রসেসর সবচেয়ে কাছে না, এগুলো তো আসলে সব প্রসেসরের ভিতরে ইন হাউস, তাই না? ইন হাউস বিল্ড না, জি স্যার L1 কিন্তু প্রসেসরের ভিতরে বিল্ড, এটা কিন্তু জি প্যাকেজের স্যার বাইরে না আসলে। হ্যাঁ, কিন্তু যেটা যেটা কোর পার্ট আর কি, প্রসেসরে কোর পার্টটা মানে হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে যে কন্ট্রোল ইউনিট আর হচ্ছে এল ইউনিট যে পার্টটা, তার বাইরে আর কি মেমোরি ইউনিট গুলো সব রেজিস্টারের বাইরে আর কি। আচ্ছা, আমি একটা জেনারেল কোশ্চেন করি তো তোমাদেরকে। হ্যাঁ, ধরো যে আমরা সবসময় বলি যে দেখতে পাচ্ছি যে L0 বা L1 এর স্পিড অনেক বেশি, তাই না? র্যামের স্পিড অনেক কম। হ্যাঁ, জি স্যার তাহলে তো সবগুলো তো ওই তোমার রেজিস্টারের মতো স্পিড করলেই পারতাম, একই রকম করা হয় না কেন, সম্ভব না কেন, বলতে পারবে? জানো কি এটা? স্যার কি সমস্যাটা হয়? স্যার এটা হচ্ছে খরচের একটা কষ্টের একটা ব্যাপার থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ, কষ্ট তো বটেই, কষ্টের কারণেই তো অনেক পার্থক্য হয়ে যাবে, তাই না? জি স্যার। কিন্তু কষ্টটা কেন বাড়ে এটা কি জানো? স্যার হচ্ছে যদি আমি হচ্ছে যে সাইজ হিসেবে চিন্তা করি যে L0 বা L1 সাইজের যে ক্যাশ মেমোরি গুলো আছে এগুলো সাইজে খুব ছোট হয়, সেই তুলনায় র্যামের সাইজ একটু অনেক মানে অনেক বড়ই বলা যায়। তো সেই হিসেবে যদি আমি চিন্তা করি যে ওই L0 বা L1 হচ্ছে যে টেকনোলজিতে ওই রকম টাইপের যদি আমি র্যাম ইউজ করি তাহলে অবশ্যই তার কস্ট মানে অনেক বেশি পড়ে যাবে, মানে হ্যাঁ, অনেক বেশি পরিমাণে চলে যাবে, সেজন্য স্যার তোমাদের ইলেকট্রনিক যে ক্লাসটা হয়েছিল না, ওখানে কি তোমাদের ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এগুলো বলেছিল, আলোচনা ছিল? ইন্ট্রিনসিক, পিউরিটি, এগুলো কখনো বলা হয়েছিল একটা সেমিকন্ডাক্টরের মধ্যে পিউরিটি? জি স্যার পিউরিটি স্যার এটা ফার্স্ট ইয়ারের দিকে ছিল স্যার সেমিকন্ডাক্টর মনে ইয়ে আছে? স্যার। ওগুলো কি মনে আছে? স্যার পিউরিটি স্যার বেশি হলে স্যার অবশ্যই তো স্যার কষ্ট ইয়ের মানে ইয়েটা হবে স্যার। পিউরিটির সাথে সম্পর্কটা কি? যাক, ওই জায়গায় ঘটনাটা, হ্যাঁ, যাক, অসুবিধা নেই। আচ্ছা, এসএসডি আর হার্ড ডিস্কের একটা কম্পারেটিভ স্টাডি এখানে আছে, দেখো। এসএসডির হচ্ছে স্পিড হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 250 এমবিপিএস, তাই না, মেগাবিট জি পার স্যার সেকেন্ড। আর হার্ড ডিস্কের হচ্ছে মোটামুটি 120। হ্যাঁ, আর ফেলার রেট এটা হচ্ছে 2 মিলিয়ন আওয়ার্স, আর এটা হচ্ছে 1.5 মিলিয়ন আওয়ার্স। সুতরাং মানে আমাদের ডেটাবেস ডিজাইন সব করা হলো, এটা যে সার্ভারটা কেন হবে? হ্যাঁ, এই যে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর আছে না, জি স্যার তোমাদের একটা বোধহয় আমি ওয়ার্কশপে অ্যারেঞ্জ করতে পারবো ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে, দেখতে পারি কিনা, কথা হচ্ছে একজনের সাথে। তখন উনি হয়তো এগুলো বলতে পারবেন, ওনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স ভালো, উনি এগুলো প্রশ্ন উত্তর ভালো দিতে পারবেন। যেটা হচ্ছে ডাটাবেজ যে অ্যাডমিনিস্ট্রেটর আছে তাকে কিন্তু সবকিছু মাথায় রাখতে হবে, ওনাকে যেরকম ডিজাইন নিয়েও চিন্তা করতে হবে, ওনাকে কিন্তু যে স্টোরেজ নিয়েও অপিনিয়ন দিতে হবে যে তার জি স্যার অর্গানাইজেশনের জন্য কি ধরনের স্টোরেজ কিনতে হবে, এটাও তার হেডেক। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যিনি আছেন তার সাথে কথা বলে এগুলো তাকে বলতে হবে যে আমি এই ধরনের স্টোরেজ, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরকে আসলে অনেক কাজ করতে হয়, অনেক কিছু জানতে হয় আর কি। জি স্যার এটা তো এগুলো তো মানে এভারেজ কিছু ডেটা, হ্যাঁ, মানে কোন হার্ড ডিস্কের অবস্থা কেমন, তাহলে এগুলো তোমাদের ডেটাগুলো লাগবে ডিসিশন মেকিং এর জন্য, তাই না? যে জি স্যার কেনার আগে তোমাকে এগুলো স্টাডি করে দেখতে হবে যে কোন কোম্পানির হার্ড ডিস্কের পারফরমেন্স কেমন, এবং কস্ট একটা ব্যাপার, ডেফিনেটলি বাজেট একটা ব্যাপার। হুম, এটা হচ্ছে 18 সালে এগুলো ডাটাগুলো পাওয়া যায়, 18 সালের ডাটা, এটা 24 সালের ডাটা। আজকে এই জায়গায় থাকতে হলে, হ্যাঁ, কালকে জি স্যার কালকে তো হচ্ছে না, নেক্সট রবিবার আবার কথা বলবো তাহলে। জি স্যার
Okay.